প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। পূর্বে আমরা আলোচনা করেছিলাম তেজস্ক্রিয়তার ব্যবহার। আজকে আমরা তার পর থেকে আলোচনা শুরু করব। আজকে প্রথম আলোচনাতেই আসবে এই যে তেজস্ক্রিয়তা একটা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা। তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে অন্য যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয় ধর্মের কোনো পরিবর্তন হয় না। যেমন রেডিয়াম তেজস্ক্রিয় এবং রেডিয়াম ক্লোরাইডও তেজস্ক্রিয়। কোনো মৌলের রাসায়নিক ধর্ম বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। যেহেতু রাসায়নিক পরিবর্তনের পরেও তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে, তাই তেজস্ক্রিয়তার সঙ্গে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। আবার তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল উৎপন্ন হয়। এটা সম্ভব যদি একমাত্র নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয়, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়। তাই বলা যায় কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা। এরপর আছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি, যেটাকে ইংরেজিতে বলে মাস ডিফেক্ট। ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বলতে কি বোঝায়? কোনো নিউক্লিয়াস যতগুলো প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত, তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। ভরের এই পার্থক্যকে বলা হয় ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। ধরি এম ভর বিশিষ্ট একটা মৌলের পরমাণু নিউক্লিয়াস এক্স, যার ভর সংখ্যা এ এবং পারমাণবিক সংখ্যা জেড, এর ভর ত্রুটি আমরা নির্ণয় করব। আমাদের দেওয়া আছে একটি নিউট্রনের ভর দেওয়া আছে এমপি এবং একটি প্রোটনের ভর দেওয়া আছে এমপি এবং একটি নিউট্রনের ভর দেওয়া আছে এমএন। নিউক্লিয়াসটির গঠনগত কণিকা জেড সংখ্যক প্রোটনের ভর হচ্ছে জেড এমপি এবং নিউট্রন আছে এ মাইনাস জেড সংখ্যক, অর্থাৎ এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর হচ্ছে এ মাইনাস জেড এমএন। এমএন হচ্ছে নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর। সুতরাং প্রোটন ও নিউট্রন অর্থাৎ নিউক্লিয়নগুলির মোট ভর জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন। সুতরাং নিউক্লিয়াসটির ভর ত্রুটি হবে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন মাইনাস এম। এম হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর। এবার আসবো নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তি পড়তে গেলে আগে আমাদের ভর ত্রুটি বা ভর বিচ্যুতি সম্বন্ধে জানতে হয়, যেটি আমি আগেই বলে দিলাম। কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বলা হয় বন্ধন শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলিকে এই শক্তি পরস্পরকে আবদ্ধ রাখে। আগের প্রশ্নের জেড টেনে বলা যায় ভর ত্রুটি ইজ ইকুয়ালস টু জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন মাইনাস এম। সুতরাং বন্ধন শক্তি বের করতে গেলে আমাদেরকে আইনস্টাইনের ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার সূত্রের সাহায্য নিতে হবে, অর্থাৎ ই বন্ধন শক্তি ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এম মানে হচ্ছে ভর ত্রুটি, যেটা আমরা আগেই বের করেছি, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন মাইনাস এম ইন্টু সি স্কোয়ার, যেখানে সি হলো শূন্য স্থানে আলোর গতিবেগ। তাহলে এখন আমরা আলোচনা করব নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে মোটামুটি সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউরেনিয়াম 23592। এই নিউক্লিয়াসকে যদি ধীর গতির নিউট্রন দ্বারা আঘাত করা যায়, তাহলে ভারী নিউক্লিয়াসটি ভেঙে সমভরের দুটি নিউক্লিয়াস বেরিয়াম 14156 ও ক্রিপ্টন 92K36 বিভক্ত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সাথে 3টি নিউট্রনও নির্গত হয়। বিক্রিয়ার সমীকরণটি হচ্ছে ইউরেনিয়াম
23592 প্লাস 1N0 বিক্রিয়ায় উৎপন্ন হয় বেরিয়াম 14156 প্লাস ক্রিপ্টন 9236 প্লাস 3টে নিউট্রন 1N0 প্লাস 200 MEV বলতে বোঝায় মেগা ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন 1939 সালে দুজন জার্মান সায়েন্টিস্ট এফ স্ট্রাসমান ও অটো হান। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। একটি ধীরগতির নিউট্রন দিয়ে যেহেতু ইউরেনিয়ামকে আঘাত করা হয়, তার থেকে যেহেতু আরও 3টি নতুন নিউট্রন কণা মুক্ত হয়, এই 3টে নিউট্রন কণাকে বলা হয় গৌণ নিউট্রন। এই নিউট্রন কণাগুলো আবার অন্য ইউরেনিয়াম নিউক্লিয়াসগুলোর বিভাজন ঘটাতে পারে। এইভাবে একবার নিউক্লিয় বিভাজন শুরু হয়ে গেলে তা শৃঙ্খলের ন্যায় চলতে থাকে, তাই এই বিক্রিয়াকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া সাধারণত দু রকমের হয়, একটিকে বলা হয় নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া এবং দ্বিতীয়টিকে বলা হয় অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। পারমাণবিক বোমাতে প্রধানত অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কাজে লাগানো হয়, আর নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া আমরা প্রধানত নিউক্লিয় চুল্লিতে, যাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেখানে আমরা ব্যবহার করি এবং তার থেকে আমরা ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ উৎপাদন করি। এবার নিউক্লিয় চুল্লি অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রে আমরা নিয়ন্ত্রিতভাবে পরমাণুর বিভাজন ঘটিয়ে তাপশক্তি উৎপাদন করি। এই যন্ত্রে প্রধানত 5টা পার্ট থাকে। তো প্রথম পার্টটাকে বলা হয় মডারেটর। মডারেটর হিসেবে প্রধানত গ্রাফাইট এবং ভারী জল ব্যবহার করা হয়। দ্বিতীয়ত নিউট্রন সংখ্যা কমানোর জন্য আমরা এখানে একটা কন্ট্রোল রড ব্যবহার করি। সেই কন্ট্রোল রডটাকে বলা হয় ক্যাডমিয়াম, মানে অর্থাৎ ক্যাডমিয়াম ধাতু দিয়ে এই নিয়ন্ত্রক দণ্ডটি তৈরি করা হয়। আর যেহেতু এখানে প্রচুর তাপ উৎপন্ন হয়, তাই এখানে শীতক হিসেবে কিছু পদার্থ ব্যবহার করা হয়। প্রধানত আমরা জল অথবা অত্যধিক চাপে কার্বন ডাইঅক্সাইডকে তরল করে আমরা শীতক হিসেবে ব্যবহার করি। আর যেহেতু নিউক্লিয় চুল্লিতে অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টরে প্রচুর তাপের সাথে রেডিয়েশন অর্থাৎ বিকিরণ হয় আলফা বিটা কণা এবং গামা রশ্মির, তাই এই চুল্লিটাকে করা হয় কি কংক্রিট অর্থাৎ সিমেন্ট দিয়ে কংক্রিটের মোটা শিল্ডিংয়ের মধ্যে এটাকে যন্ত্রটাকে রাখা হয়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার পরে আসছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠিত হয় তাকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলা হয়। অতি উচ্চ তাপমাত্রায় 10⁷ to 10⁸ ডিগ্রি কেলভিন উষ্ণতায় এই বিক্রিয়া সংঘটিত হয়। তাই নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে প্রয়োজনীয় উষ্ণতা তৈরির জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানোর প্রয়োজন হয়। সেই জন্য নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া অর্থাৎ থার্মো নিউক্লিয়ার রিয়াকশন বলা হয়। বিক্রিয়ার সমীকরণটি হচ্ছে 4 1H1 একটি হিলিয়াম পরমাণু 4He2 প্লাস 2 পজিট্রন 2E0 প্লাস 1 প্লাস 26.7 MeV। এই নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন বম তৈরি হয়। এছাড়া সূর্য ও নক্ষত্রের ক্ষেত্রেও অতি উচ্চ উষ্ণতায় সংগঠিত নিউক্লিয় সংযোজনের ফলে এদের অভ্যন্তরে প্রতিনিয়ত বিপুল শক্তির উদ্ভাবন হয়, যে শক্তি আমরা তাপ ও আলোক হিসেবে সূর্য থেকে গ্রহণ করি। আমরা আমাদের এই পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়টি এখানেই শেষ করলাম। যদি কোনো সন্দেহ থাকে বা পড়তে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও,
তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে কমেন্ট বক্সে। এই অধ্যায়ে কিছু ছোট ছোট প্রশ্ন আসে, যেমন রেডিয়াম থেকে রেডন তৈরি হওয়ার সময় সাথে একটি কণা উৎপন্ন হয়, সে কণাটি কী? এগুলো বেশিরভাগ সময় ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করা হিসেবে আসতে পারে। যেমন প্রথমে রেডিয়াম থেকে রেডন, এখানে কি উৎপন্ন হয়? আমরা উত্তর হিসেবে লিখতে পারি রেডিয়াম 226 226 88 থেকে যখন রেডন তৈরি হচ্ছে 222 86, তখন একটি হিলিয়াম পরমাণু অর্থাৎ আলফা কণা নির্গত হয়। একই রকমভাবে কার্বন 14 থেকে যখন নাইট্রোজেন 47 তৈরি হয়, তখন কি উৎপন্ন হয়? আমরা উত্তর হিসেবে লিখতে পারি একটি বিটা কণা উৎপন্ন হয়। একই রকমভাবে থোরিয়াম 234 থেকে যখন প্যালাডিয়াম 234 উৎপন্ন হচ্ছে, তখন কি উৎপন্ন হয়? তখন আমরা উত্তর হিসেবে লিখতে পারি একটি বিটা কণা উৎপন্ন হয়। একই রকমভাবে ইউরেনিয়াম 238 থেকে যখন একটি আলফা কণা উৎপন্ন হয়, সাথে কি উৎপন্ন হয়? উত্তর হিসেবে আমরা বলতে পারি ইউরেনিয়াম 238 থেকে যখন একটি আলফা কণা অর্থাৎ হিলিয়াম পরমাণু উৎপন্ন হয়, তখন থোরিয়াম 234 উৎপন্ন হয়। আর লাস্ট যে বিক্রিয়াটি দেওয়া আছে সেটি গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে দেখো 9Be4 অর্থাৎ বেরিলিয়াম 94, এটা উত্তেজিত অবস্থায় আছে, এটা থেকে উৎপন্ন হয়েছে বেরিলিয়ামই, এটা গ্রাউন্ড স্টেটে আছে। সাথে কি উৎপন্ন হয়? যখন কোনো পরমাণু উত্তেজিত অবস্থায় থাকে, তখন তার এই উত্তেজনার জন্য যে শক্তি, সেই শক্তিটাকে সে বিকিরিত করে গামা রশ্মি হিসেবে। সেখানে নতুন কোনো মৌলের পরমাণু উৎপন্ন হয় না, তাই বেরিলিয়াম থেকে বেরিলিয়ামই উৎপন্ন হয়েছে, সাথে গামা রে অর্থাৎ গামা রশ্মি নির্গত হয়েছে। পরমাণুর নিউক্লিয়াসে বেশ কিছু গাণিতিক সমস্যা মাধ্যমিক পরীক্ষায় আসে। আমি দু একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে ইউরেনিয়াম 238 পরমাণুর কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে 8টি আলফা কণা ও 6টি বিটা কণা নিঃসৃত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয়, তার ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে? প্রশ্নানুযায়ী ইউরেনিয়াম 238 কেন্দ্রক থেকে 8টি আলফা কণা ও 6টি বিটা কণা নিঃসৃত হয়েছে, সুতরাং নতুন মৌলের ভর সংখ্যা হবে 238 - 4 × 8। কারণ আমরা জানি এক একটি আলফা কণা নিঃসৃত হলে 4 একক করে ভর সংখ্যা কমে যায়, সুতরাং নতুন ভর সংখ্যা হবে 206। আর পরমাণু ক্রমাঙ্ক হবে, এক একটা আলফা কণা নির্গত হলে 2 একক করে পরমাণু ক্রমাঙ্ক কমে, কিন্তু যেহেতু 6টা বিটা কণা নিঃসৃত হয়েছে, আমরা জানি এক একটি বিটা কণার জন্য 1 একক করে পরমাণু ক্রমাঙ্ক বাড়তে থাকে, সুতরাং নতুন পরমাণু ক্রমাঙ্ক হবে 92 মাইনাস আলফা কণা নিঃসরণের জন্য 8 × 2 = 16 পরমাণু ক্রমাঙ্ক কমবে, কিন্তু 6টি বিটা কণা নিঃসরণের জন্য 6 একক পরমাণু ক্রমাঙ্ক বাড়বে, সুতরাং দেখা যাচ্ছে নতুন পরমাণু ক্রমাঙ্ক হবে 82। দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী একটি তেজস্ক্রিয় মৌল 22789X থেকে আলফা ও বিটা কণা নিঃসৃত হওয়ার ফলে একটি অতেজস্ক্রিয় মৌল 207Z82 সৃষ্টি হয়েছে। সমস্ত প্রক্রিয়ায় কতগুলি আলফা কণা ও বিটা কণা বর্জিত হয়েছে? তেজস্ক্রিয় পরিবর্তনের ফলে ভর সংখ্যার হ্রাস হয়েছে 227 - 207 20 একক। আমরা জানি এক একটি আলফা কণার বিকিরণের ফলে ভর সংখ্যা 4 একক হ্রাস হয়, সুতরাং নির্গত আলফা কণার সংখ্যা হবে 20/4, দ্যাট ইজ 5টি। প্রতিটি আলফা কণার বিকিরণের জন্য পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পায় 2 একক, সুতরাং 5টি আলফা কণা নিঃসরণের জন্য পরমাণু ক্রমাঙ্কের মোট হ্রাস হবে 5 × 2 = 10, সুতরাং নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক হওয়া উচিত 89 - 10 অর্থাৎ 79, কিন্তু দেখা যাচ্ছে নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 82, সুতরাং নির্গত বিটা কণার সংখ্যা হবে 82 - 79 3। সুতরাং আমরা বলতে পারি এই সমগ্র প্রক্রিয়ায়
5টি আলফা কণা ও 3টি বিটা কণা নির্গত হয়।